সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সায়েন্সের মহাসচিব ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ। শুভ সকাল স্যার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। স্যার, মানুষের তো সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস তার ফেসের মধ্যে হাসিটাই বেশি ফুটে ওঠে এবং অনেকেই এই হাসির যে মেন উপকরণ হিসেবে কাজ করে সেটা হচ্ছে দাঁত, এবং দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দেই না এবং দাঁত নিয়ে নানা ধরনের সমস্যা ফেস করতে হয় মানুষের, এবং অনেকে এই দাঁতের কারণে হাসি লুকিয়ে রাখতে বাধ্য হন। সে যে দাঁতের নানা ধরনের প্রবলেম, মানুষের দাঁতকে আরও সুন্দরভাবে রাখার যে একটা প্রচেষ্টা, সেসব নিয়ে আলোচনা করব। শুরুতে একটু জানতে চাই যে এখন দাঁত নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম মানুষ কি ফেস করে? দাঁতের তো অনেক সমস্যাই রয়েছে, নিজস্ব রোগ রয়েছে, আরও কিছু কসমেটিক পারপাস রয়েছে। রোগের মধ্যে যেমন খুব কমন যেগুলি আমরা বলে থাকি প্রতিটা ফ্যামিলিতেই পাওয়া যায়, ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয় রোগ, মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়ি ফুলে যায়, মাড়ির রোগ, মুখের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষত, জ্বালা পোড়া, এই সমস্যা তো রয়েছেই, খুব কমন সমস্যা। এর পাশাপাশি কিন্তু কসমেটিক ডেন্টাল চিকিৎসার বিষয়টিও কিন্তু অনেক উপরে উঠে আসছে এখন। এলোমেলো দাঁত, বিবর্ণ দাঁত, মুখে দুর্গন্ধ, উঁচু নিচু ফাঁকা দাঁত, কারোর দাঁত ভেঙে গেছে, পড়ে গেছে, নড়ে গেছে, অনেক সমস্যা কিন্তু এই মুখের মধ্যে হয়ে থাকে। মানুষের তো আরো বেশি অনেক সময় আঁকা বাঁকা দাঁত নিয়ে যে প্রবলেমটা হয় সেটা অনেকেরই ধারণা যে অনেকের জেনেটিক্যালি হয়, আবার অনেকের যখন দুধের দাঁত পড়ে যায় মানে দুধের দাঁত ওঠে তখন আবার কিছু প্রবলেম মানে মেনটেন্সের কারণে প্যারেন্টসদের ক্ষেত্রে সচরাচর কিছু ভুলের কারণে বাচ্চাদের দাঁতের এলোমেলো ব্যাপারটা ঘটে। এটা কি আসলে সঠিক কিনা? এই যে এলোমেলো দাঁতের একটু প্রবণতা অনেক বেশি বাড়ছে, এর পিছনে কারণ দেখতে গেলে মূল কারণই হচ্ছে এই দুধ দাঁত, মানে যে দাঁতগুলির স্থায়িত্বকাল কম, মানে 6 মাসে উঠে আবার দেখা যায় 10 বছরের মধ্যে পড়ে যায়। এই যে দুধ দাঁতগুলো, এই দাঁতগুলি কিন্তু একটির একটি সময় রয়েছে, নির্দিষ্ট সময়, সামনেরটি আগে পড়বে, আস্তে আস্তে পিছনের দেরিতে পড়বে। তো এই দাঁতগুলি যদি কোনো কারণে অবহেলার কারণে নষ্ট হয়ে যায়, ভেঙে যায় বা গর্ত হয়ে যায়, এই যে আগে পড়ে যায় বা নির্দিষ্ট টাইম পরেও যদি মুখে রয়ে যায় না পড়ে, তাহলে কিন্তু মেনলি এলোমেলো দাঁতগুলি হওয়ার প্রবণতাটি অনেক বেশি থাকে। এর পাশাপাশি যাদের জন্মগতভাবেই চোয়ালের সাইজ বড়, দাঁতের সাইজ ছোট, অথবা উল্টাটা, দাঁত বড় চোয়ালের সাইজ ছোট, তাদেরও কিন্তু এলোমেলো হতে পারে। অনেক ক্ষেত্রে বাচ্চারা একটু আঙ্গুল চুষে, খুব স্বাভাবিক, এটা করেই থাকে। কিন্তু এটা যদি একটু সার্টেন এজের পরেও রয়ে যায়, যেমন 6-7 বছর 8 বছর পরে যদি বাচ্চা আঙ্গুল চুষে, তাহলে বাচ্চার মুখের এই দাঁত সামনে চলে আসে, এগুলো দেখতে অনেক বাজে লাগে। সব কিছুই মিলাই কিন্তু এই দাঁতের এলোমেলোর মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, এবং অনেকের আরেকটা বেশি প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে একটা বয়সের পরে আক্কেল দাঁতের যে ব্যাপারটা, সেটা কি আসলে কোনো নির্ধারিত বয়স রয়েছে যে এই বয়সের পরই আক্কেল দাঁত উঠবে, কিংবা এই বয়সের পর আর ওঠার চান্স নেই? অনেকের এমন একটা সময় আক্কেল দাঁত ওঠে আসলে, এবং এটা প্রচণ্ড রকমের ব্যথা যেটা ফেস করতে হয়, এবং অনেক সময় ইনফেকশন হয়ে যায়, অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়, আবার অনেকে এই দুটোই ভয় পান, এই কারণে তারা মেডিসিন হিসেবে ব্যথাটাকে উপশম করার চেষ্টা করেন। সো নানাবিধ প্রবলেম রয়েছে, সেটা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, আক্কেল দাঁতটা আসলে মানে এই দাঁতে কষ্ট ভোগে না এমন সংখ্যা কিন্তু এখনকার জেনারেশনে খুব কম, খুব কম। কারণ আসলে দেখবেন গ্রাম পর্যায়ে বা আমাদের আগের যে আমাদের নানা জাতিরা ছিল, তাদের খাবার অভ্যেস কী ছিল, অনেক ফাইবার জাতীয় খাবার খেত, আখ, পেয়ারা কামড় দিয়ে খেতে পারতো। ইভেন আমাদের দেশীয় মুরগি হাড়ও শক্ত ছিল, এখন তো সব নরম হয়ে গেছে। এই চিবানোর যে একটা পরিবর্তন, ফাস্টফুডের একদম ব্যাপক চাহিদা, এখন অনলাইনে খাবার অর্ডার দিয়ে সবাই বাচ্চারা খেয়ে নিচ্ছে, এই চিবানোর কারণেই কিন্তু আক্কেল দাঁতটি আসলে জায়গাটি ঠিক মতো পায় না ওঠার জন্যে, ওর উপরে প্রেশার পড়ে না, এমনিতেই দেরিতে ওঠে। 16 বছরের পরে সাধারণত এটা উঠতে শুরু করে, বাট যে কোনো বয়সে কিন্তু এটা উঠতে পারে, এমন বিষয় কিন্তু দেখা যায়। তো এই যে ওঠার সময় উপরের মাড়ি শক্ত হয়ে যায়, তখন মাড়ির প্রেশারে মাড়িতে ব্যথা করে, আমরা পেরিকরোনাইটিস বলি, মানে দাঁত যে উঠছে তার সারাউন্ডিং মাড়িতে এক ধরনের ইনফ্লামেশন হয়, প্রদাহ তৈরি হয়, ফুলে যায়, কামড় দিলে কষ্ট হয়। আবার ওঠার পরেও এটি একটু বাঁকা হয়ে ওঠার সম্ভাবনা রয়ে যায়, হয় সামনের দিকে অথবা বাইরের দিকে, এদিকে খুব কমন এটা আক্কেল দাঁতের সমস্যাটি। আচ্ছা, এবং স্যার অনেক সময় দেখা যায় যে অনেকে খুব সচেতন এবং তারা টাইমলি ব্রাশ করছেন, মেইনটেন্স করছেন, এবং তারপর তাদের মুখের দুর্গন্ধ থাকে, এইটার মেইন কারণটা আসলে কি? আসলে এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এটা আসলেও রুগীরা আমাদের কাছে এসে বলে, যেটা হচ্ছে আমরা তো আপনারা যেভাবে বলেন আমরা ডেইলি ব্রাশ করছি, তারপর তো ক্যারিজ হচ্ছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, মাড়িতে রক্ত পড়ছে, কেন হয়? কয়েকটা বিষয় জানতে হবে। একটি হচ্ছে এখন কিন্তু এই প্রচার মাধ্যমের কারণে গ্রাম পর্যায়ে টুথপেস্ট, টুথব্রাশ পাওয়া যায় বা প্রতি ঘরে কিন্তু আছে। নিয়ম হচ্ছে কিনা এটা জানা খুব জরুরি। যেমন সকালে নাস্তার পর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে
মিনিট 2 মিনিট 4 মিনিট কিন্তু দাঁতের সকল পৃষ্ঠকে পরিষ্কার করার জন্য এনাফ সময়। এর বেশি করলেও অনেক সময় দাঁতের ক্ষতি হতে পারে, আর নিয়ম না জেনে করলেও দাঁতের ক্ষতি হতে পারে। তো নিয়মটা জানতে হবে। একটি দাঁতের 5টি পৃষ্ঠ থাকে, সামনেরটি, ভিতরেরটি, উপরে চর্বণে ব্যবহৃত পৃষ্ঠ, আর একটি 2 দাঁতের মধ্যবর্তী জায়গা। সবগুলো কিন্তু ব্রাশ করে রাখতে হবে। আরেকটি কথা আপনাকে বলি যে ভালো মতো ব্রাশ করলেও কিন্তু দাঁতের প্রায় 20 থেকে 25% অংশ কোনো অবস্থাতেই নর্মাল ব্রাশে পরিষ্কার হয় না। সেটি হচ্ছে পৌঁছাতে পারে না, কারণ 2 দাঁতের মধ্যবর্তী স্থানগুলি ওখানে ব্রাশ ঢুকবে না। যাদের দাঁতের ফাঁকে খাবার ঢোকার প্রবণতা থাকে, একটু বয়স হলে এটা অনেকের মধ্যেই হয়, দেখবেন যে বিয়েতে গেছে কোনো অনুষ্ঠানে গেছে দাঁত খোঁচাখুচি করছে। তো এই যে খোঁচাখুচি করছে, এখান থেকে আসলে ক্ষতিটাই হয়। ব্রাশের পাশাপাশি যদি তাদের ফাঁকে খাবার ঢোকে, তাদেরকে ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ, যেটা এখন গ্রাম পর্যায়ের বাজারেও কেউ চাইলে এটা সংগ্রহ করতে পারে, তার নিয়ম মেনে পরিষ্কার করতে হবে ওই জায়গাটাকে, নিয়মটা হয়। তো এইটি হচ্ছে বড় বিষয়। এর পাশাপাশি দেখা যায় যারা এগুলো করছে তারপর মুখের সমস্যা হতে পারে। সেগুলি কেমন, যেটা একটু আগে বলছিলাম, যাদের এলোমেলো দাঁত বা ফাঁকা দাঁত, তাদের কিন্তু সব দাঁত এই ব্রাশে একসাথে পরিষ্কার করা যায় না। যাদের এই জাতীয় সমস্যা যারা ভুগছেন, তাদের কিন্তু মাড়ির রোগ, ডেন্টাল ক্যারিজ খুব কমন, কারণ দাঁতের পরিষ্কারটি তারা এনশিওর করতে পারে না। এর পাশাপাশি যাদের দাঁতের মুখের মানে আমাদের যে লালা আসে, স্যালাইভা বা আমরা থুতু বলে থাকি, এটা যাদের ড্রাই থাকে মুখ, অনেকেরই আছে কিন্তু মুখ ড্রাই থাকে, বিশেষ করে যাদের ক্রনিক ডায়াবেটিস আছে, যারা লম্বা টাইম ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে বা অ্যান্টি ডিপ্রেসেন্ট বা মানসিক কোনো ওষুধ খাচ্ছে, তাদের মুখ কিন্তু ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। শুষ্ক মুখেও কিন্তু যত্ন নিলেও মাড়ির রোগ বা ক্যারিজ হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। দাঁতের রোগীদের যে প্রবলেমটা হয়, তারা আসলে ডাক্তারের শরণাপন্ন হতে চান না। স্পেশালি যে বললাম শুরুতেই যে দাঁত থাকতে আমাদের দাঁতের মর্যাদা আমরা দিতে পারি না, সেক্ষেত্রে মনে হয় যে খামোখাই ডেন্টিস্টদের দেখাই কি হবে বা দেখিয়ে কি হবে। সবকিছু মিলিয়ে আসলে একটা সুস্থ মানুষেরই দাঁত মেনটেন করার জন্য, লং টার্মের জন্য, কারণ দাঁত না হলে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে হাসতেও পারবো না, আর পাশাপাশি ভালো মতো খেতেও পারবো না। তো সবকিছু মিলিয়ে কয় মাস পর পর চেক আপে যাওয়া উচিত, বা একটা ডেন্টিস্টকে কেন দেখানো উচিত? সারা বিশ্বের ডেন্টিস্টরা বলে বা এই মেডিকেল গবেষকরা বলে যে বছরে অন্তত 2বার, মানে 6 মাস পর পর দেখানো উচিত। আমাদের দেশের প্রেক্ষাপট বা অর্থনৈতিক অবস্থা চিন্তা করে আমরা বলি বছরে অন্তত 1বার, কষ্ট হোক বা না হোক অবশ্যই একজন ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। কেন নেওয়া উচিত? কারণ ডেন্টালে অধিকাংশ রোগী শুরুতে কোনো উপসর্গ দেয় না। দেখেন আমার আপনার বা অনেকের ধারণাটি আছে ডেন্টিস্টের কাছে গেলেই অনেক টাকা গুনতে হয়। এর কারণ কিন্তু আসলে রুগীরাই। কারণ শুরুতেই যদি কোনো রোগ ধরা পড়ে, তার খরচ আমি দাবি নিয়ে বলতে পারি বাংলাদেশের সকল মানুষেরই সহনীয় পর্যায়ে থাকে। আমরা কি করি, আমরা দেরি করি, গর্ত হচ্ছে দেখি ব্যথা করে কিনা, রক্ত পড়ছে একটু ওয়েট করি। একদম অসহনীয় পর্যায়ে যখন রুগীরা আমাদের কাছে আসে, তখন চাইলেও কিন্তু আমরা তাকে ভালো চিকিৎসা করতে পারি না। কারণ ডেন্টালে ব্যবহৃত প্রত্যেকটি যন্ত্রপাতি কিন্তু উন্নত বিশ্ব থেকে আমদানি করতে হয়, সুতরাং এর খরচ কিন্তু পড়েই যায়। এই জন্য সবসময় বলে থাকি যে বছরে যদি 1বার ডাক্তারের কাছে যাই, জাস্ট ডাক্তার চেক করলো, কোনো রোগ যদি শুরুতে ধরা পড়ে যায়, সিম্পল খরচে একদিনেই এটাকে সমাধান করা সম্ভব। আচ্ছা স্যার, অন্যান্য রোগের সঙ্গে দাঁত এবং মুখের যে সম্পর্কটা, এটা কতটুকু ওতপ্রোতভাবে জড়িত? এটা একদম প্রমাণিত, এখন স্পষ্ট প্রমাণিত। সারা বিশ্বে অগণিত গবেষণা রয়েছে যে মুখের রোগকে যদি কেউ অবহেলা করে বা পুষে রাখে, সেটা শুধু মুখের স্বাস্থ্য নষ্ট করছে এমনটি নয়। যেমন দাঁত নড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ঘা হচ্ছে, মুখে ক্যান্সারের মতো হয়ে যাচ্ছে। এর পাশাপাশিও কিন্তু মুখের রোগ পুষে থাকলে শরীরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অঙ্গে ক্ষতি হতে পারে। কীভাবে সেটা? যে রক্তবাহিকার সাথে মিশে মাড়ি দিয়ে কোনো ইনফেকশান, দাঁতের ইনফেকশান, এখানে যে জীবাণু থাকে, সেই জীবাণু অতি সহজেই আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে। বিশেষ করে হার্ট, মস্তিষ্ক খুব কমন কিন্তু এগুলা। হার্টে একটি রোগ হয় ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস, মানে হার্টের যেই লেয়ার, সেই লেয়ার এক ধরনের প্রদাহ। এটা কিন্তু হওয়ার অন্যতম কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী মাড়ির রোগ। এর পাশাপাশি স্ট্রোক খুব কমন একটি রোগ। অনেকেই শুনবে যে ফ্যামিলিতে স্ট্রোক করছে, হাত পা অবশ হয়ে গেছে, মানে মস্তিষ্কে রক্ত প্রবাহটি বাধা প্রদান করলে কিন্তু স্ট্রোকের দিকে টার্ন নেয়। এবং এটা হওয়ার পিছনেও কিন্তু দায়ী করা হচ্ছে দীর্ঘমেয়াদী মাড়ির রোগকে। কারণ মাড়ি রোগ থাকলে ওই লালার মধ্যে এই ব্যাকটেরিয়া মিশে ওই ব্লাড যে ফ্লোটি বাধাগ্রস্ত করছে, ফলে মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে যায়। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি গর্ভকালীন সময়, যখন পেটে বাচ্চা যখন ধারণ হয়, এই সময় যদি অনেকে দেখবেন যে দাঁত ব্রাশ করতে পারে না, মুখে অনেক ধরনের ঝামেলা হয়, কিন্তু যদি কোনো রোগ হয়ে যায়, দাঁতের ব্যথা শুরু হয়ে যায়,
তাহলে গর্ভের শিশু মানে অপরিণত শিশু জন্মের হারের 17% ঝুঁকি বেড়ে যায় এই গর্ভকালীন সময় মুখের রোগ থেকে। আচ্ছা। সুতরাং জানতে হবে যে আসলে মুখের রোগ পুষে থাকার কোনো সুযোগ নেই। এখান থেকে মুখের স্বাস্থ্যের পাশাপাশি সার্বিক দেহ স্বাস্থ্য কিন্তু আমাদের নষ্ট হয়। শুধু দেহ না, মানসিক দিক দিয়েও কিন্তু দাঁতের গুরুত্ব অনেক বেশি। সম্প্রতি গবেষণায় উঠে আসছে যাদের দাঁতে দীর্ঘমেয়াদী ব্যথা বা দাঁত ফেলে দিয়েছে, দাঁত লাগায়নি, এই টাইপের মানুষের কিন্তু এক ধরনের স্মৃতিশক্তির লোপ পায়। কত বড় কথা, সে অনেক কিছু ভুলে যায়, তার কাজের আগ্রহ কমে যায়, কোনো প্রতিযোগিতায় সে টিকতে পারে না, পিছিয়ে পড়ে, যদি তার মুখের মধ্যে কোনো দাঁতের সংক্রমণ লম্বা টাইম ধরে রয়ে যায়। আরেকটি বিষয়, ডায়াবেটিক্স রোগীদের যেটা হয় তাদেরও তো অনেক ধরনের দাঁতের প্রবলেম হয়, সো তাদের সাথে কিভাবে আসলে তাদের কি মেনটেন করা উচিত? দেখবেন যদি কোনো ডায়াবেটিক আরও হয়ে যায়, ডায়াবেটিক ডাক্তাররা তাদেরকে কিন্তু আসলে 3টা ডি নিয়ে বেশি মাথা ব্যথা করে দেয় আর কি। 3টা ডি মানে প্রথমটি হচ্ছে ড্রাগ, মানে হয় তাকে ইনসুলিন অসব মুখের ওষুধ খেতে হবে, ডি। তারপরে ডিটি হচ্ছে তার ডায়েট। ডায়েট মানে তার খাবার গ্রহণের বিষয়টি তারা নিশ্চিত করে যে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না, টাইম বেঁধে বেঁধে অল্প অল্প করে খেতে হবে, এটা রোগীর ডায়াবেটিস মাত্রার উপরে যে ডাক্তাররা বলে দেয়। 3 নম্বর হচ্ছে ডিসিপ্লিন, ডিতে জীবনকে শৃঙ্খলাভাবে রাখতে হবে, ব্যায়াম করতে হবে, বেশি রাত জাগা যাবে না, এগুলি। এর পাশাপাশি একটি চতুর্থ ডিও কিন্তু এখন অ্যাড করছে, সেটি হচ্ছে ডেন্টাল। কারণ ডায়াবেটিক রোগের সাথে মুখের সম্পর্ক খুবই অতপ্রত জড়িত। ডায়াবেটিক রোগের মুখ শুষ্ক হয়ে যায়, খুব কমন। কোনো ইনফেকশন হলে সেটা শুকাতে দেরি হয়, কারণ ডায়াবেটিক রোগের যেই ব্লাডের যে নালি মোটা হয়ে যায়, ফলে এই ঝামেলা হয়। আর ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে মুখের জ্বালা পোড়া হতে পারে। সুতরাং ডায়াবেটিক হলে সেই রোগীর মুখের যত্নে অধিক সচেতন হতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যাপারে জানতে পারলাম আজকে এবং দর্শকদেরও আশা করছি ভালো লাগবে। অনেক শুভকামনা রইল স্যার আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।